এই বাংলার মুখ যেন আমি এই প্রথমবার দেখলাম। নদী পাড়ের মানুষজনের কতটা টাইম মেনটেন করে চলতে হয়। এই দেখেন ওই যে পরের যে চরটা, সেখানেই ভারতের মেঘালয়ের যে পাহাড়গুলো সেগুলো দেখা যাচ্ছে। এখন বর্তমানে একটু সমস্যা, এই যে মনে করেন পানিটা যদি ওইদিকে থাকলো নি তাহলে খেতে হয়তো জাগ দেখালাম নি। এই ক্যাসালের চরে এসে মানে গোসল করে সব ক্যাসাল মিটিয়ে দিচ্ছে আর কি, একদম নদীর টাটকা মাছ। আচ্ছা, কেমন ফলন হয়েছে আপনার? মাশাআল্লাহ, খুব ভালো। যে দিনের কাজে সহযোগিতা, এটার প্রতি আরো মনোনিবেশ করুক। নদীমাতৃক এই দেশের গ্রামের জীবন যেন নদীর সাথেই বয়ে চলে। নদীর পাড়ের এই গল্পগুলো আমাদের চিরচেনা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব কুড়িগ্রামের ক্যাসালের চরে। তবে সেখানে যাওয়ার আগে আমরা যাব চর পার্বতীপুর। এর আগে চর পার্বতীপুরের একটি মাদ্রাসার ভিডিও আমি দিয়েছিলাম। সেখানে অভাব অনটনে থাকা মানুষগুলো মাদ্রাসার সংস্কারের কাজও করতে পারেননি। আমার সাধ্যে যতটুকু সম্ভব ছিল আমি দিয়েছিলাম। পরবর্তীতে আমার এই ভিডিও দেখে সিলেটের এক প্রবাসী ভাই সেই মাদ্রাসার জন্য একটি ব্ল্যাকবোর্ড সহ চক, ডাস্টার এবং আনুষঙ্গিক কিছু জিনিস কিনে দেয়, যেটা আমাকে পৌঁছে দিতে হবে। তাই তো আমাদের জেলা শহর কুড়িগ্রামে এসে সবকিছু কিনে নিলাম। এরপর আমাদের অটোতে করে যাত্রা শুরু হলো সেই যাত্রাপুর ঘাটের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম যাত্রাপুর হাট। হুজুরের সাথে যোগাযোগ করে রেখেছিলাম, হুজুরও হাটে এসেছিল। শেষ বিকেলে যখন এক একটি নৌকা এক একটি চরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল, ঠিক তখনই আমরা চর পার্বতীপুরের নৌকায় উঠে বসলাম। আমরা সেই পার্বতীপুরের চরে গিয়ে সেই মাদ্রাসার ছাত্রদের সাথে দেখা করে চলে যাব আমাদের গন্তব্য মারামারি বা ক্যাসালের চরে। নদী পাড়ের এই মানুষগুলো যদি একবার নৌকা মিস করে তাহলে তার বাড়িতে ফেরা মুশকিল হয়ে যায়। এমনকি অনেক সময় সেই দিন আর বাড়িতেই যেতে পারে না, আর গেলেও নৌকা রিজার্ভ করে ৩-৪ গুণ টাকা দিয়ে যেতে হবে। চর পার্বতীপুরের সব মানুষ নৌকায় উঠে বসেছিল, কিন্তু 2 জন মানুষ এখনো আসেনি। এদিকে সময়ও পার হয়ে গিয়েছে। দেখেন আমাদের নৌকায় আর একজন শর্ট, সবাই মিলে ডাকছে, কারণ এই নৌকা চলে গেলে সে আর নৌকা পাবে না। এই যে দেখেন ডাকতেছে, ওই দূর থেকে আসতেছে, তার জন্য আবার নৌকাটা হচ্ছে আবার সেই তীরে চাপানো হচ্ছে। দেখেন নদী পাড়ের মানুষজনের কতটা টাইম মেনটেন করে চলতে হয়। একটুর জন্য সে নৌকাটা মিস করলো না, প্লাস হচ্ছে নৌকাটা ছেড়েই দিছিল। তারাও যেন তাদের সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ গতিতে এই নৌকার দিকে ছুটে আসছে, কেননা এটা মিস করলে তারা বিপদে পড়ে যাবে। একটাবার ভাবুন, এই নদী পাড়ের মানুষের চলাফেরা কতটা কঠিন। আমরা তো রাস্তাঘাটে বিভিন্ন যানবাহনের মাধ্যমে যাতায়াত করি, সেটা সবসময়ই পাওয়া যায়, কিন্তু এদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। যাই হোক, ব্রহ্মপুত্রের বুক দিয়ে আমরা ছুটে যাচ্ছি চর পার্বতীপুরের উদ্দেশ্যে। ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের অন্যতম প্রধান এবং দীর্ঘতম নদ। এর অববাহিকা চীন, ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে। শুধু একটি জলধারা হিসেবেই নয়, এই নদের সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক কাহিনী, ইতিহাস এবং এর তীরবর্তী মানুষের জীবন জীবিকা ও সংস্কৃতি। মানে এই চরটার এই প্রান্তে আমরা এসে পৌঁছেছি। এখানে কিছু মানুষ নামবে আর ওই প্রান্তে গিয়ে নামবে। দেখেন নামাচ্ছে গরু। এগুলো বিক্রি করতে নিছিল, কিন্তু আজকে ন্যায্য দাম পায়নি, এই জন্য বিক্রি করেনি। আমরা ইচ্ছে করলে এই প্রান্তেও নেমে যেতে পারি, কিন্তু এদিকে হচ্ছে অনেক পানি আছে, কাদা আছে, যে জন্য আমরা নামলাম না। আর এখানে অর্ধেক মানুষ নেমে গেল। দেখেন কত সুন্দর দৃশ্য, নেই কোনো রাস্তাঘাট, যানবাহন বলতে এই নৌকা থেকে নেমেই মানুষজন হেঁটেই রওনা করে বাড়ির উদ্দেশ্যে। নেই কোনো কোলাহল, চারদিকে নিস্তব্ধ নীরব একটি দ্বীপের মধ্যেই এভাবেই বসবাস করে বিভিন্ন চরের মানুষজন। ভালো ব্ল্যাকবোর্ড ছিল না আগে? না, এখন নতুন ব্ল্যাকবোর্ড হইলো, কেমন লাগলো? ভালো। তো আমরা এসে পৌঁছে গেলাম, এখন সবাই এখান থেকে নেমে যাব। তো দীর্ঘ 45 মিনিট লাগলো আমাদের কাছতে, এখন সবাই নামবো। এই যে আমাদের সেই গন্তব্য পার্বতীপুর চর, আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে মাদ্রাসা হচ্ছে বোট আর চক, এগুলো পৌঁছে দেওয়ার জন্য।
এই চরে আগে কোনো দোকান পাট ছিল না, এর আগের বার যখন আসছিলাম। এখন একটা দোকান দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। দোকান খুলেন নাই যে এখনো? খুলি না, দিনের ভাগে বেশি একটা খুলি না, ঝাড়ের দূরে টুকিটাকি যা বেচা হয় তাই। রাত্রে খুলেন? হ্যাঁ, সন্ধ্যার সময় আর সকালে। বিদ্যুৎ নেই তো, টেলিভিশন তো নাই। না। আচ্ছা, এর আগের বার এখানে আসছিলাম একবার, এখানে দোকান ছিল না, নতুন দিচ্ছেন আপনি। হ্যাঁ, আপনার বাড়ি কোনটা? বাড়ি এইটাই। এই যে এটা হ্যাঁ, নতুন দোকান দিয়েছেন, চলে কেমন? টুকিটাকি আর কি, খুব এইরকম লোকই নাই তো, লোক থাকলে সেন বেচা কিনি হবো। ঝাড়ের দূরে 2-4 টাকা যা হয়, মনে করেন 200, 250, 300 এরকম। বাকি যায় নাকি? বাকি আছে, অর্ধেক বাকি আছে, অর্ধেক নগদ আছে। আচ্ছা, দেখেন ঈশ্বরের মধ্যে আশেপাশে তো নদী, বললাম চতুর্পাশে নদী, এক সারি গেছে বাড়ি, এর মধ্যে এই যে একটা নতুন দোকান হয়েছে। এই দোকানটাও না থাকলে এরা যে সাপ্তাহিক বাজারগুলো করে সে যাত্রাপুর থেকে, সেখান থেকে পুরো সপ্তাহের বাজার নিয়ে আসে। আর টুকটাক যে জিনিস এখান থেকে চা, হয়তো চা ফান এখানকার যে চরে মানুষজন আছে তারা খেয়ে থাকে। এই মসজিদে মাদ্রাসা পড়া নেই হুজুর, কিন্তু কোনো প্রকার মাদ্রাসার জন্য আলাদা ঘর নেই, জরাজীর্ণ একটা মসজিদ। সেখানে প্রায় 35 জন স্টুডেন্ট পড়াশোনা করেন। যাই হোক, এখানকার আর্থিকভাবে বলেন, অসচ্ছলতার জন্য এই মসজিদের কোনো কার্যক্রম বলেন, মাদ্রাসার কোনো কার্যক্রম সেটা আগাতে পারছে না। তো এরকম একটা ভিডিও দেওয়ার পর আমার সেই ভিডিওটি দেখে এক লন্ডন প্রবাসী ভাই আপাতত কিছুটা মানে হেল্প মানে পাঠিয়েছে। মানে আমি হুজুরকে বলেছিলাম যে কি শর্ট এখানে, হুজুর বলেছিল একটা ব্ল্যাকবোর্ড শর্ট। আমাদের বাংলাদেশে বাড়ি হচ্ছে সিলেটে, সেই সিলেটের লন্ডন প্রবাসী ভাই এই বোর্ড, তারপরে যে চক, এই সব কিছু এই মসজিদে আপাতত দিলেন। উনি বলেছেন আরও ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু দেবেন। প্রাণ খুলে আমাদের পক্ষ থেকে শুভকামনা, এবং আমরা তাকে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন ভাইয়ার যে দিনের কাজে সহযোগিতা এটার প্রতি আরও মনোনিবেশ করুক, এবং আমরা দোয়া করি যে ভাইয়া যেন বেশি বেশি করে দিনের খেজমতে আল্লাহ তাআলা যেন তাকে কবুল করে। এবং এসব বিষয়ের মধ্যে শুধু ভাইয়া না, অন্য মানুষেরও মানসিকতা থাকতে হবে যে দিনের কাজের ব্যাপারে যেন আমি আমার পক্ষ থেকে 1 টাকা 10 টাকা যেটা পারি দিনের কাজে ব্যয় করব। আল্লাহ তাআলা যেন এই তৌফিক দান করে, এবং আমরা ভাইয়ার সুস্থতা কামনা করতেছি, এবং বেশি বেশি